হ্যালো ফ্রেন্ডস, আমরা অনেকেই জানি যে চীন নাকি খুব উন্নত দেশ। তা বেশ কিছু দিক দিয়ে কথাটা সত্যিই বটে, কারণ আজ বিশ্বের বাণিজ্যিক বাজারে চীনের তৈরি জিনিস ভীষণভাবে বিক্রি হচ্ছে। যেখানে ইলেকট্রনিক জিনিস থেকে শুরু করে বাচ্চার খেলনাটিও চীনের কারখানাগুলিতেই তৈরি হচ্ছে। তাই বর্তমান যুগে চীনকে বিশ্বের কারখানা বললেও ভুল হবে না। তবে চীনের উন্নতির সময়টা হঠাৎ করে চলে আসেনি, এবং এই উন্নয়নের সাথে বা আগে এই দেশটির সাথে আরও অনেক কথা জড়িত আছে। তাই আজকের পর্বটি চীনেরই সম্বন্ধে। চীনকে অফিসিয়ালি পিপলস রিপাবলিক অফ চায়না নামে ডাকা হয়, যা বর্তমানে পৃথিবীর সবথেকে বেশি জনবসতিপূর্ণ দেশ এবং আয়তনে পৃথিবীতে তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে পরিচিত, যার চারিদিকে ভুটান, আফগানিস্তান, ইন্ডিয়া এবং রাশিয়ার মতো প্রায় 14টি দেশ রয়েছে। তবে এই বিশাল আয়তনের দেশটিতে বর্তমানে কমিউনিস্ট পার্টি অফ চায়নার শাসন আছে। আর পূর্ব এশিয়া মহাদেশের অন্তর্গত দেশটির নাম যেহেতু চায়না, তাই দেশের বাসিন্দাদের চাইনিজ নামে ডাকা হয়। যেহেতু দেশটি একটি বিশাল জনবসতিপূর্ণ দেশ, সেহেতু পৃথিবীর মোট জনসংখ্যার একটা অংশে চাইনিজ মানুষদের প্রমাণ পাওয়া গেছে। আর এই চীনের মূল জাতিগত গোষ্ঠীটি হলো হান। এই হান জাতিগত মানুষেরা পৃথিবীর সবথেকে বড় এথনিক গ্রুপ, যাদের পরিমাণ পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 18% মতো। এবং এই হান মানুষদের উপস্থিতি চীনের মূল ভূখণ্ড থেকে শুরু করে তাইওয়ান, হংকং, এমনকি সিঙ্গাপুরেও কিছুটা দেখা যায়। এছাড়াও বিশ্বের বাণিজ্যিক বাজারে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে চীনের জাতীয় মুদ্রাটি, যাকে রেনমিনবি বলা হয়। আর এই রেনমিনবির একটা বেসিক ইউনিট হিসাবে গণ্য হয় ইউয়ান, যাকে সাধারণত আমরা চীনের মুদ্রা হিসাবে জানি। আর বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে চাইনিজ ইউয়ানকেই চীনের রেনমিনবির পরিপ্রেক্ষিতে দেখা হয়। তবে বহুকাল আগে থেকেই দৈনন্দিন জীবনের জিনিস যেমন টয়লেট পেপার, সাধারণ কাগজ, এমনকি ছাপাখানায় ব্যবহৃত ক্রিয়াকলাপের কৃতিত্বটাও চীনের ঐতিহাসিকেরা দাবি করেন। কিন্তু তাদের তালিকা এখানেই শেষ হয়নি। তাদের মতে পৃথিবীর প্রথম কাজে লাগা গান পাউডার এবং নাবিক তথা পরিব্রাজকদের কাজের জিনিস হিসাবে পরিচিত কম্পাসও নাকি চীনারা আবিষ্কার করেছে। তবুও দাবির শেষ কখনই এখানকার মানুষদের শেষ হয়নি। তাই তাদের মতবাদ অনুযায়ী আজ বিশ্বের জনপ্রিয় এক খেলা ফুটবল বা সকারের প্রচলনও নাকি এই চীন থেকেই শুরু হয়। এই ধরনের কিছু দাবির সত্যতার প্রমাণ পাওয়া যায় পৃথিবীর কিছু প্রাচীনতম ক্যালেন্ডারগুলি থেকে, কারণ এই প্রাচীন ক্যালেন্ডারগুলির মধ্যে চীন দেশের ক্যালেন্ডারটি আসে, যা চাঁদের উপরে ভিত্তি করে বানানো হয়েছে। এই সঙ্গে আপনারা যদি বাড়িতে বিভিন্ন রকমের আইসক্রিম তৈরি করার কৃতিত্বটা নিজের দিকে নিতে চান, তাহলে একটু অপেক্ষা করুন, কারণ চীনের মানুষ আগেই লাইনে দাঁড়িয়ে আছে। আসলে কয়েক হাজার বছর আগে চীনেরা বরফের মধ্যে সফট মিল্ক এবং চাল দিয়ে আইসক্রিম তৈরি করে ফেলেছে। আচ্ছা, চপস্টিক দেখেছেন তো? দুটি কাঠি আঙুলে গুজে টুকটুক করে খাওয়া। কিন্তু যাই বলো ভাই, হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা। যাই হোক, আবিষ্কারের প্রথম দিকে হান সাম্রাজ্যের লোকেরা চপস্টিক রান্না বা আগুন নাড়ানো এবং খাবার পরিবেশনের মতো কিছু কাজের জন্য ব্যবহার করত। কিন্তু পরবর্তীকালে মিং সাম্রাজ্যের আগমন হলে এইগুলি খাবার খেতে ব্যবহার শুরু হয়। আর আজকাল বাঁশ, প্লাস্টিক এবং স্টিলের তৈরি চপস্টিকও বাজারে পাওয়া যায়। এবার একটু চায়নার লেখাপড়ার কথাটি ভেবে দেখুন। কিছুক্ষণের জন্য আপনাদের কাছে একটা অবাক করার মতো লাগতে পারে, বিশেষ করে চীনের লেখার এই স্টাইলটা। মনে হতে পারে এই লেখাগুলি তারা লেখে কীভাবে। কিন্তু মনে রাখা দরকার, আজ এই চীনাভাষী মানুষ পৃথিবীর যে কোনো উন্নত দেশে দেখতে পারেন। তাই তাদের পড়াশোনাটা কিন্তু যথেষ্ট উন্নত, এবং তারই ফলস্বরূপ আমরা আজকের এই প্রগতিশীল চীনকে দেখতে পাচ্ছি। আর এই প্রগতির সীমা মহাকাশ পর্যন্তও চলে গেছে, যেখানে আজ চায়নার তৈরি স্যাটেলাইট নানা রকম কাজের সাথে যুক্ত। তবে চীন পৃথিবীতে এমন একটা দেশ যেখানে প্রায় সব কিছু রিসাইকেল করা হয়, মানে কাঠের তৈরি জিনিস এবং প্লাস্টিকের তৈরি নানা জিনিসপত্রগুলি থেকে শুরু করে স্টিলের তৈরি যন্ত্রাংশেরও পুনর্ব্যবহার করা হচ্ছে। তাই যেই মোবাইল ফোনটা হাতে ধরে রয়েছেন বা যে টিভির সামনে বসে সিনেমা দেখছেন, তাতে যদি মেড ইন চায়না লেখা থাকে, তবে সন্দেহটা কিন্তু প্রবল হয়ে যেতে পারে। আর দেশের রাজধানী বেজিং এবং সবচেয়ে বড় শহর সাংহাই, এই দুটি শহরে গেলেই দেখবেন চীনের প্রগতির কিছুটা পরিচয়। তবে চীনের বেশ কিছু সংখ্যক মানুষ নাকি এখনও গুহায় বসবাস করছে। তাই চীনের প্রগতির আরও বিস্তার করলে দেখতে পাবেন ইয়াংসি নদীর উপরে নির্মিত এক বিশাল বাঁধ, যাকে 3 গর্জেস ড্যাম বলে, এবং বহু বছর যাবৎ বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ায় চীনে এখন পৃথিবীর দীর্ঘতম খালগুলি চোখে পড়ে, যেগুলি বন্যা নিয়ন্ত্রণ, যাতায়াত মাধ্যম এবং কৃষিকাজে ব্যবহার হচ্ছে। আর এইসব নীতির ফলে বর্তমানে চীনের জনসংখ্যার এক বিরাট অংশ যেমন নানা রকম শিল্পকার্যের সঙ্গে যুক্ত, ঠিক তেমনি দেশের প্রায় 300 মিলিয়নেরও বেশি সংখ্যক মানুষ কৃষিকার্যের সঙ্গেও যুক্ত। তাই আজ চাল, গম, আলু, টমেটো, চা এবং সয়াবিনসের মতো আরও অনেক ফসলের উৎপাদনে চীন বিশ্বের প্রথম সারিতে থাকে। আর এসব ফসলগুলি রপ্তানি করে কত রেভিনিউ আসে, আশা করি সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। শুধু তাই নয়, বিশ্বের বাজারে জিনিসের রপ্তানি এবং আমদানির ক্ষেত্রে চীন সবসময় আগের দিকে থাকে। তাই পৃথিবীর বৃহত্তম অর্থনীতি সম্পন্ন দেশগুলির মধ্যে চীনের নামটা অবশ্যই থাকবে।
তবে জানেন কি, কোনো দেশে শিল্প গড়ে তুলতে গেলে সেখানকার সাধারণ মানুষদের যেমন অবদান লাগে, তেমনি রেল, আকাশ এবং জলপথের মতো পরিবহন ব্যবস্থার সুপরিকল্পিত কাঠামো দরকার। আর এই সব কিছুই চীনে পেয়ে যাবেন, যেখানে বিশ্বমানের সড়ক ব্যবস্থা থেকে শুরু করে হাই স্পিড রেল পর্যন্ত উপস্থিত। তাই দেশের প্রত্যেকটি কোণা, এমনকি আশেপাশের বিভিন্ন দেশের সাথেও চীন দারুণভাবে যুক্ত রয়েছে। তাই মালপত্র এবং সাধারণ মানুষদের যাতায়াতের বিশেষ একটা কষ্ট এখানে হয় না। না হলে 139 বা 140 কোটি মতো জনসংখ্যার এই দেশটিতে পরিস্থিতি সামলানো মুশকিল হয়ে যেত। তাই হাতের ঘড়ি, মোবাইল ফোন, বাচ্চাদের খেলনা, এমনকি যেই লাইটের নিচে বসে কাজ করছি তার চিপ বা সার্কিটটা যদি যাচাই করে দেখি, তবে দেখব সেখানে হয়তো লেখা আছে মেড ইন চায়না। এমনকি স্টিল এবং কয়লা উৎপাদনেও চীন এগিয়ে। কি জানি কোনোদিন হয়তো দেখব কোনো গাছেও আবার মেড ইন চায়না লেখা থাকে, তাহলে আবার নিঃশ্বাসটাও চীনের উৎপাদনের ফলস্বরূপ মানতে হতে পারে। কিন্তু চীনের এই বিশাল প্রগতির একটা সাইড এফেক্টও আছে, সেটা হলো পরিবেশ দূষণ। তাই বেইজিং এবং সাংহাইয়ের মতো শহরগুলির বায়ু সবথেকে দূষিত শহরগুলির মধ্যে ধরা হয়। তবে এর জন্য চীনের সরকার ইলেকট্রিক গাড়ির নির্মাণ দ্রুত গতিতে করে ফেলছে। তার ফলে হয়তো গাড়ির দূষণ কিছুটা কমতে পারে। এবং চীনের ক্ষেত্রে বায়ু দূষণ যেমন একটা ব্যাপার, তেমনি দেশের জনসংখ্যাটাও চীনের ক্ষেত্রে একটা বিবেচনার বিষয়। তাই তারা একদা কিছু ক্ষেত্রে ওয়ান চাইল্ড পার কাপলের মতো কিছু নীতির প্রচলন করে, কিন্তু বর্তমানে সেই নীতিকে কিছুটা পরিবর্তন করে 2 চাইল্ড পলিসি আনে। তাই জনসংখ্যা বৃদ্ধির হার চীন কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পেরেছে। তাহলে এবার চীনের মানুষের কিছু বিশেষত্বটাও জেনে নেওয়া দরকার। যেখানে বলা হচ্ছে সাধারণত কালো রঙটাকে অনেক জায়গায় শোকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু চীনের ক্ষেত্রে একটু উল্টো, মানে এখানে সাদা রঙকে শোক হিসেবে ধরা হয়। আর লাল রঙটাকে চীনের মানুষ খুব পছন্দ করে, কারণ লাল রং তাদের কাছে খুশি বা আনন্দ এনে দেয়। তাই এখানকার বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লাল রঙের প্রভাব দেখা যায়। আর তার সাথে ড্র্যাগনের প্রভাবও চীনের সংস্কৃতিতে চোখে পড়ে, যা সাধারণত শক্তি, ক্ষমতা এবং ভালো ভাগ্যের পরিচয় দেয়। আর এই শক্তির পরিচয়টা চীনের সামরিক ক্ষেত্রেও দেখা যায়, যেখানে বিশ্বের সবথেকে বেশি সংখ্যক স্থায়ী বাহিনী আছে। আর সামরিক ক্ষেত্রে ব্যয়ের দিকে চীন আজ ইউএসএ এবং রাশিয়ার মতো জিডিপির এক বিশাল অংশ খরচ করে। তাই হয়তো বর্তমানে চীনের সামরিক শক্তি বিশ্বের শক্তিশালী দেশগুলির মধ্যে গণ্য হয়। তবে এই সামরিক শক্তির প্রভাব চীনে বহুকাল আগে থেকেই দেখা যায়, যখন দেশে বিভিন্ন সাম্রাজ্যের আধিপত্য ছিল। আর এরই এক নিদর্শন হিসেবে দাঁড়িয়ে রয়েছে চীনের প্রাচীর, যা এখন পৃথিবীর এক জনপ্রিয় পর্যটকস্থল। আর চীনে যদি বেড়াতে যান, সেখানকার রেড পান্ডাগুলিকে দেখে সত্যিই মজা পাবেন। তাই কথার পরিমাণ আর না বাড়িয়ে চীনের যাত্রা এখানেই শেষ করলাম। তবে এক্ষুনি চলে যাবেন না, চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটাকেও প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলির আপডেট পেতে পারেন। আর কথাগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ারটা অবশ্যই করে দেবেন। তাহলে দেখা হবে পরবর্তী টপিকে। ততক্ষণের জন্য ধন্যবাদ।